সন্ধ্যার আর বেশি দেরি নেই। সূর্যটা অনেকক্ষণ আগেই পশ্চিমের দিকে ঢলে পড়েছে। কি মিষ্টি একটা রং ধরেছে সূর্যের গায়ে, গাঢ় কমলা। যত সময় বেরোচ্ছে সূর্যের রং তত গাঢ় হচ্ছে। চোখ সরাতে ইচ্ছে করছে না, মন চাইছে চেয়ে থাকি চেয়ে থাকি। আশেপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। কি একটা মিষ্টি গন্ধ আসছে নাকে। একটু দূরেই সারি সারি ড্যাফোডিলস ফুটে রয়েছে, সেখান থেকেই বোধহয় আসছে গন্ধটা। একটু আগে পর্যন্ত পাখিদের কলরব শোনা যাচ্ছিল, এখন আর সেটাও নেই। আমি দাঁড়িয়ে রয়েছি ওরিয়গ্টো মাউন্টেনের একেবারে কিনারায়। নিচে তাকালে গভীর নীল সমুদ্র। চারদিক প্রায় অন্ধকার হয়ে এসেছে। ভি এখনো কেন আসছে না? এবার আমার একটু ভয় করছে। হঠাৎই কোথাও যেন শেয়াল ডেকে উঠল। শেয়াল? শেয়াল এখানে কোথা থেকে আসবে? কোরিয়াতে রেড ফক্স আছে, তবে এখানে থাকার কথা নয়। আহ ভি, এ কোথায় আমাকে পাঠিয়েছিস? আমার সত্যি এবার ভয় করছে। ও আদেও আসবে তো? না, আমার সঙ্গে সে যতই আড্ডা ইয়ার্কি করুক না কেন, এরকম ধরনের মজা সে কখনোই করবে না। খুব সুন্দর একটা বাতাস ছেড়েছে। সাদা ড্যাফোডিলগুলো মাথা নাড়িয়ে জানান দিল ভয় নেই, আমরা আছি। আমি খুব বড় একটা শ্বাস নিলাম। এবার একটু ভালো লাগছে। আমি পায়াচারি শুরু করলাম। যতক্ষণ সে না আসছে আমি হাঁটা থামাবো না। আমি নিশ্চিত সে আসবেই। পায়াচারি শুরু করার 1 কি 2 মিনিট যেতে না যেতেই আমার অদম্য বিশ্বাসটাকে সত্যি করে দিয়ে পূর্ব দিক থেকে সূর্যোদয়ের মতো ভিয়ের উদয় হলো। সঙ্গে সঙ্গে চারপাশের নিঃসঙ্গতা, অন্ধকার, শেয়ালের ডাক, সব ভয় লাগার কারণগুলো কোথায় যেন ছুটে পালিয়ে গেল। কিরে, কেমন লাগলো নতুন এক্সপিরিয়েন্স? সূর্যাস্ত, ড্যাফোডিলের গন্ধ কেমন? ওর কোনো কথাই আমার কানে গেল না। আমি কেবল ওকে দেখছি। কতদিন দেখি না আমি ওকে। আগের থেকে একটু রোগা হয়েছে। খাওয়া দাওয়া নিশ্চয় সময় মতো করে না। জিনু ভাইয়ার কাছে না থাকলে যা হয়। আমি আগেই বলেছি, ভিয়ের মধ্যে পালিয়ে থাকার একটা রোগ রয়েছে। কিছুদিন পর পর সে সবার থেকে পালিয়ে কোথায় যেন চলে যায়, আবার নিজের ইচ্ছা হলে ফিরে আসে। আজ প্রায় 1 মাস পরে ওকে দেখছি। এই 1 মাস ওকে ছাড়া আমার দিনগুলো যে কি করে কেটেছে। ও কি জানে না ওকে ছাড়া আমি থাকতে পারি না, সব কিছু খালি খালি লাগে। আজ 1 মাস পর ওকে দেখে মনে শান্তি এসেছে, তাই প্রতিবারের মতোই ওকে প্রশ্ন করলাম, কোথায় ছিলি এতদিন? আর ও প্রতিবারের মতোই আমার প্রশ্নের তোয়াক্কা না করেই বলল, এই যে দেখছিস ড্যাফোডিল ফুলগুলো, এগুলো তোর বার্থডে মান্থ ফ্লাওয়ার। জানিস সেটা? জানি। তুই আমার কথার উত্তর দে, কোথায় ছিলি এতদিন? আজই তোর জন্মদিন রে। হ্যাপি বার্থডে মাই ডিয়ার ফ্রেন্ড। সত্যিই তো আজ আমার জন্মদিন ছিল, সে কথা আমার একেবারেই মনে ছিল না। ভি বলেছিল আজ বিকালে ওরিয়গ্টো মাউন্টেনে আমার সাথে দেখা করবে, আর সেই খুশিতে আমি বাকি দুনিয়ার সব কিছুই ভুলে গিয়েছিলাম। তাই আমার হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, তাহলে আমার বার্থডে গিফট দে। এত সুন্দর একটা বিকাল উপহার দিলাম, পছন্দ হলো না? সুন্দর না চাই, এতক্ষণ ভয়ে একা একা আমার প্রাণ যায় যায় অবস্থা হচ্ছিল। তুই একা থাকতে ভয় পাচ্ছিলি? তুই হচ্ছিস দুনিয়ার সবচেয়ে ভীতু ডিটেকটিভ। আমি মোটেও ভীতু নই। আচ্ছা, দেখা যাবে, চল। কোথায়? তোকে বার্থডে গিফট দেব। সত্যি? নতুন কেস। আমি ঠিক এটাই অনুমান করেছিলাম। ওর মতো মানুষের কাছে রহস্য আর রোমাঞ্চ ছাড়া অন্য কিছু এক্সপেক্ট করাটাই বোকামো। ও ঠিক যেই ধরনের ছিটগ্রস্ত, সেখানে ওর থেকে কোনো উদ্ভট ধরনের গিফটের চেয়ে নতুন কেস অনেক ভালো। যখন থেকে নতুন কেসের কথাটা শুনেছি, তখন থেকেই আমার মনটা চঞ্চল হয়ে উঠেছে।
কিন্তু ভি আমাকে এখনো পর্যন্ত নতুন কেসের ব্যাপারে কিছুই বলছে না। বারবার বলছে একটু পরেই জানতে পারবি। আমরা আরও কিছুটা সময় ড্যাফোডিলসের বাগানে বসে সময় কাটালাম। এত মিষ্টি একটা সুগন্ধ এই ফুলে মন মাতোয়ারা করে দেয়। ওর সাথে এমন একটা পরিবেশে বসে মন যে আমার কত কি স্বপ্নজাল রচনা করলো তার হদিশ কি সে জানে, নাকি না জানার ভান ধরে থাকে, কে জানি। বেচারা ইয়ন্তান, তাকে সঙ্গে করে আনলেই ভালো করতাম। তার ড্যাডকে সে অনেক মিস করছে। কথা না বলতে পারা প্রাণী বটে, তবে অনুভূতি তারও আছে। না জানি এই বদের হাড্ডি হয়তো একটু পরেই বলবে তুই বাড়ি ফিরে যা, আর আমি আবার পালিয়ে কোথাও চলে যাই। আমি কিছুই বুঝতে পারছি না ওর মতলব। অন্ধকার পুরোপুরি জাঁকিয়ে বসেছে। ভি বলল, সময় হয়েছে, চল এবার। আমরা পাহাড় থেকে নেমে এলাম। আর একটু নিচে আসতেই একটা বাড়ি আছে, বেশ পুরনো আমলের বাড়িটা। এই এলাকাটা ভূষণ সিটির মধ্যে হলেও নির্দিষ্ট এই জায়গাটা গ্রাম্য একটা ফিল এনে দেয়। আশেপাশে উঁচু উঁচু হাই কোয়ালিটির বিল্ডিং থাকা সত্ত্বেও পুরনো বাড়িটির রসনায় এক ফোঁটাও কমেনি। ভি আমাকে এই বাড়ির দিকেই নিয়ে গেল। বেল বাজাতে হন্তদন্ত হয়ে দুইজন ভদ্রলোক দরজা খুলে দিলেন। দুজনের মুখেই একগাল হাসি, যেন ওনারা আমাদের আসার অপেক্ষাতেই ছিলেন। ভদ্রলোক দুইজনেরই বয়স 40-এর ওপরে। আমাদেরকে ড্রয়িং রুমের সোফাতে বসতে দেওয়া হলো। একজন বললেন, আগে পরিচয়টা করিয়ে দিই, আমি হচ্ছে সেওজুন, আর এটি আমার ছোট ভাই জেজুন। দেখুন মিস্টার ভি, আপনার কাছে কোনো কিছুই লুকাবো না, সবই খোলসা করে বলে দিচ্ছি। আপনারা ডিটেকটিভ। অশরীরী বা ভূত প্রেত আত্মা এসবে বিশ্বাস করবেন না জানি, আমিও করি না। সেই কারণেই আপনাকে ডেকেছি। কয়েকদিন ধরে আমাদের সঙ্গে যেটা ঘটছে সেটা কোনোভাবেই স্বাভাবিক কিছু নয়। রাত হলেই কারো কান্নার আওয়াজ শোনা যায়। বাড়ির এদিক থেকে ওদিক কারা যেন চলাফেরা করে। বাইরে বেরিয়ে কাউকেই দেখি না। দরজা বন্ধ করে বিছানায় যেতেই আবার কারো যাওয়া আসার শব্দ শোনা যায়। আর কাল তো আলাদাই ঘটনা ঘটেছে। সাদা কাপড় পরা একজনকে আমি নিজের চোখে দেখেছি। ভূত প্রেতে বিশ্বাস না করলেও কাল যেন সত্যি ভয় পেয়ে গেছিলাম। দৌড়ে জেজুনের ঘরে গিয়ে দেখি ও বিছানায় শুয়ে হাঁপাচ্ছে, কথা বলার শক্তি নেই। ঘুমের ঘোরে কেউ যেন ওর গলা টিপে ধরেছিল। চোখ খুলতেই সাদা কাপড়ে ঢাকা কাউকে দেখেছে সে। তার পরপরই আমি আসতেই সব মিলিয়ে যায়। ওর গলায় এখনো আঙুলের ছাপ বসে আছে, এই দেখুন। জেজুন শার্টের কলার সরিয়ে দাগ দেখালেন। সত্যিই গলায় 4খানা আঙুলের ছাপ বসে আছে। রাত নেমে গেছে অনেকক্ষণ। দেওয়ালে ঝোলানো আভিজাত্যপূর্ণ একটা ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। পরিবেশটা বড়ই থমথমে। আমার এবার ভয় করতে শুরু করেছে। জেজুন বলল, 8টা বেজে গেছে, আমি আর এ বাড়িতে এক মুহূর্ত থাকবো না। সেজুন বললেন, মিস্টার, আপনি তো সব শুনলেন, এখন বলুন আমাদের কি করা উচিত। এর পেছনে আপনি কি যুক্তি দেবেন? কথাটা শেষ করে সেওজুন পকেট থেকে সিগারেট আর লাইটার বার করলেন। তারপরই বিয়ের দিকে একটা এগিয়ে দিয়ে বললেন, আপনার এসব নিশ্চয় চলে। বিখ্যাত ডিটেকটিভ সবাই এর ওপর নির্ভরশীল। ভি আমার দিকে আর চোখে একবার তাকিয়ে নিয়ে একটু মিষ্টি হেসে বলল, নো থ্যাঙ্কস। ভদ্রলোক দুজনেই হা হয়ে ভিয়ের দিকে তাকালো, যেন তারা এই প্রথম কোনো ডিটেকটিভকে দেখছে যে ধূমপান করে না। সেওজুন বললেন, সে কি, আমারও ডিটেকটিভ হওয়ার শখ ছিল, তাই সবার আগে সিগারেটের নেশা ধরিয়েছিলাম। শেষ পর্যন্ত ডিটেকটিভ হয়ে ওঠা হয়নি, তবে এই নেশাটা রয়ে গেছে।
ভি বলল, আপনার লাইট আর্টটি বড়ই সুন্দর। সুন্দর না? এটি আমার বাবার জাপান থেকে আনানো। সারা দুনিয়ায় এটি একটি। এটাই আমার সব বলতে পারেন। এটা ছাড়া আমি অচল। এই সমস্ত কথাবার্তার মধ্যে ভূতের কাহিনীটা ভুলতে বসেছিলাম। অমনি জেজুন বলে উঠলেন, দাদা, রাত বেড়েছে, আমি আর থাকতে পারবো না এখানে। তুমি আমার সাথে যাবে? মিস্টার ভি, আপনারা কাল সকালে আসুন, তখন কথা হবে। এই বাড়িতে আমি আর এক দণ্ড থাকতে চাই না। ভি বলল, দেখুন মিস্টার, আমাকে যখন ডেকেছেন তখন আমি মামলার কিনারা করেই এখান থেকে যাব। আমরা দুজনে আজকের রাতটা এখানেই কাটাতে চাই। কিন্তু আমরা দুজনেই তো আজ রাত হোটেলে থাকবো। আপনারা হোটেলে থাকতে পারেন, আমরা এখানেই থাকছি। আচ্ছা, তাহলে থাকুন, কিন্তু জেজুনের মতো কোনো কিছু আপনাদের সাথে যদি হয় তাহলে। আপনি একদম নিশ্চিন্ত থাকুন মিস্টার। বাড়ির মালিক দুজনেই চলে গেছে। আমি আর ভি একা। রাত 10টা বাজে। রাতের খাবার অর্ডার দিয়ে আনিয়ে নিয়েছিলাম। এত ভয়ের মধ্যে খাবারের স্বাদ কিছুই আমার ভালো লাগলো না। ভয়ের সাথে আমার প্রচণ্ড রাগও হচ্ছিল ভিয়ের উপর। কেন সে মাথা মোটা করে এই ভুতুড়ে বাড়িতে থাকার সিদ্ধান্ত নিল? খাওয়া দাওয়া শেষ করে ওঠার আগেই হঠাৎ কানে ভেসে এলো একটা কান্নার আওয়াজ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঢোক গিলে ভয়ে ভয়ে ভিয়ের দিকে তাকিয়ে দেখি ও যেন ভয় পেয়েছে। পর মুহূর্তেই ও বলল, ধুর, মন দিয়ে শোন কান্নার আওয়াজটা, অনেক কিছু ক্লু পাওয়া যেতে পারে। আমি কাঁপা কাঁপা হাতে টেবিল পরিষ্কার করে নিলাম। ভি আমাকে এক হাঁকা দিয়ে বলল, ডিটেকটিভ হয়েছিস কি করতে? ভূতের কান্না শুনে কাঁপার জন্য? আমি নিজেকে সামলানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না, কারণ আওয়াজটা ধীরে ধীরে বেড়েই চলেছে। অমনি লোডশেডিং হয়ে গেল। বুসানের মতো একটি জায়গায় লোডশেডিং জিনিসটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। এবার তো আমি ভয়ে চিৎকার করে উঠলাম। ভি শক্ত করে আমার হাতটা ধরে নিল, বলল, এমনিতেই পুরনো বাড়ি, সবকিছুই পুরনো। ফিউজে গন্ডগোল হয়েছে বোধহয়, কিন্তু সেটা বাড়ির কোন দিকে জানা নেই। দাঁড়া, মোমবাতি জ্বালি। ভি আগে থেকেই মোমবাতি রেডি করে রেখেছিল, তাই আলো জ্বালাতে দেরি হলো না। আর আলো জ্বলে ওঠার সাথে সাথে শুনতে পেলাম কেউ যেন দৌড়ে গেল। আমরা মোমবাতি হাতে নিয়ে বেরিয়ে এলাম ড্রয়িং রুমে। কেউ নেই। ভি সোফাতে আরাম করে বসলো। মোমবাতিটা সামনের টেবিলে রাখা। আমি হঠাৎ অনুভব করলাম আমার ঘাড়ে যেন কারো নিঃশ্বাস পড়ছে। পেছনে তাকানোর আমার সাহস হলো না। তেতে বলে সেখানে দাঁড়িয়েই কাঁদতে শুরু করে দিলাম। ভি বলল, কি রে, কাঁদছিস কেন? আমার পিছনে। কি তোর পিছনে? কিচ্ছু নেই। আমি পিছন ফিরে তাকাতেই দেখলাম কিছুই নেই। তারপর বেশ কিছুটা সময় কোনো কিছুই হলো না। সোফায় বসে আমার চোখ লেগে এসেছিল। হঠাৎ ঢং করে ঘড়িতে 1টা বাজলো। আমি চমকে উঠলাম। ভি আমার পাশেই বসেছিল। মোমবাতি অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, এখন পুরোই অন্ধকার। ভি ওর মোবাইলে কি যেন সব করছিল, তাই সেই আলোতে কেবল ওর মুখটাই দেখা যাচ্ছে, বাকি চারপাশ ঘুটঘুটে অন্ধকার। সেই কান্নার শব্দটা আবার শুরু হয়েছে। ভিকে দেখলাম ওর ঠোঁটের কোণায় হাসি। সর্বদা ওর হাসি আমার প্রিয়, তবে আজ এই সময় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওর হাসি দেখে আমার আরো ভয় বেড়ে গেল। তেতে সঙ্গে সঙ্গে ওর হাসি মিলিয়ে গেল। কি রে,
উঠে পড়েছিস? তুই হাসছিস কেন? কই হাসছি? একটু আগেই হাসছিলি তো। তোর মাথা, কারো কান্না শুনে আমি হাসবো? অমনি কান্নার শব্দটা থেমে গেল, আর হা হা করে কেউ যেন অট্টহাস্য করে উঠল। আমি ভিয়ের গা ঘেঁষে বসলাম। ভি এবার একটু জোরেই হাসল। এখন আমার ভূতকে নয়, ভিকেই বেশি ভয় লাগছে। তুই হাসছিস কেন? কেউ হাসলে তাকে হাসি দিয়ে উত্তর দিতে হয়, তাই। আমি ওর থেকে দূরে সরে বসলাম। ওয়ারেন, হুম। তোর কি মনে হয় ভূত বলে কিছু আছে? না, নেই। তবে ভয় কেন পাচ্ছিস? আমি কিছু বললাম না। হঠাৎই কেউ যেন আমার কাঁধে হাত রাখলো, কিন্তু ভি তো আমার থেকে দূরে বসে আছে। ওর হাত এত লম্বা নয় যে ওখান থেকে আমার কাঁধে হাত রাখবে। আমি সাহস নিয়ে পিছনে তাকালাম। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবে সাদা রঙের কাপড় ঠিকই দেখা যাচ্ছে। সাদা কাপড় পরে কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে? তুই কি আমার সঙ্গে মজা করছিস? মানে আমি কেন মজা করব? ভি যেখানটাতে বসেছিল সেখানে তাকিয়ে দেখি দিব্যি সে সেখানে বসে আছে, তবে আমার পিছনে কে দাঁড়িয়ে? আমি আবার পেছন ঘুরে তাকাতেই দেখি কেউ নেই। ভিকে ব্যাপারটা বলতেই ও বলল, চুপচাপ ঘুমিয়ে পড়, কাল সকালেই এ বাড়ি থেকে হাঁটা দেব। তবে এখনই চল। এখন না, এই মুহূর্তে যাওয়া ঠিক হবে না। কেন? বেশি প্রশ্ন করিস না, ঘুমা। তারপর থেকে আর কোনো রকম অস্বাভাবিক কিছুই হয়নি, তবে ঘুম আর আসলো না। কোনো রকমে রাতটা কাটলো। ভোর হতেই আমি বললাম, সকাল হয়ে গেছে, চল এবার এখান থেকে। ভি হাসলো, কিছু বলল না। কি হলো, চল না। আর একটু অপেক্ষা কর, একটু পরে মিস্টার সিওজুন আর জেজুন আসলে ওনাদের হাতে ওনাদের বাড়ির দায়িত্ব ফিরিয়ে দিয়ে তারপর যাব। এভাবে পালিয়ে গেলে ওরা কি বলবে? একটু বেলা হতেই ওনারা দুজন হাজির, চোখে মুখে হাজারো প্রশ্ন। ভি বলল, মিস্টার, একটু চায়ের ব্যবস্থা করলে খুশি হতাম। আমরা নিজেরাই করে নিতাম, কিন্তু আপনাদের থেকে অনুমতি নেওয়া হয়নি। আর তার আগে একটা সিগারেট দিন। আমি আসলে একটু আধটু ধূমপান করি, তবে ওয়াইন সেটা জানে না, তাই আর কি, মানে বুঝতেই পারছেন। সিওজুন একটু হেসে পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে একটা সিগারেট ভিয়ের দিকে এগিয়ে দিলেন। ভি হাসি মুখে সেটা নিতে নিতে বলল, একটু আপনার লাইটারটা যদি দিতেন। হ্যাঁ, নিশ্চয়ই। বলে ভদ্রলোক পকেটে হাত ঢুকিয়েই ভ্রু কুঁচকে ফেললেন। তারপর হন্তদন্ত হয়ে পকেট হাতড়াতে লাগলেন। এই রে, লাইটারটা বোধহয় হোটেলে ফেলে এসেছে। যে শিগগির যা, জানিস ওটা হারালে আমি বাঁচবো না। ভি একটু হেসে বলল, শান্ত হন মিস্টার, রসিকতা আপনারা করলে আমরাও করতে পারি। লাইটার আমার কাছেই আছে, এই যে, এই নিন। বেশ চমৎকার কিন্তু জিনিসটা। ওনারা দুজনে মুখ চাওয়াচাওয়ি করলেন। আমিও কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা কি। ভি আবার বলে উঠল, সব খোলসা করে বলছি, তার আগে চায়ের ব্যবস্থাটা করুন মিস্টার। চা আনা হলো, সেই সাথে আরো অনেক কিছু। চায়ের কাপে প্রথম চুমুকটা দিয়ে ভি বলতে শুরু করলো, কাল রাতে লোডশেডিং হয়ে যাওয়ার ব্যাপারটা আমি আগে থেকেই অনুমান করেছিলাম, তাই আগে থেকে মোমবাতির ব্যবস্থা করে রেখেছিলাম। এখন বলতে পারেন ভালো লাইটের ব্যবস্থা না করে আমি কেন মোমবাতিটা বেছে নিলাম। আসলে ভুতুড়ে কাণ্ড কারখানার সঙ্গে মোমবাতিটাই বেশি মানায়।
এমন একটা অনুভূতি হাতছাড়া করতে আমার মন চায়নি। তারপর আর কি, যথারীতি ভূতেরা এসে গেল, আর কান্না হাসি সব রকম আওয়াজ হতে লাগলো। কান্নার আওয়াজ থেকেই আমি আপনার ভয়েস চিনে নিয়েছিলাম মিস্টার জেজুন। ওনারা দুজনে একে অপরের দিকে তাকালো। তারপর যখন আপনি সাদা কাপড় মুড়ি দিয়ে এসে প্রথম আমার কাঁধে হাত রাখলেন, তখনই আপনার অজান্তেই আমি হাত সাফাই করে আপনার পকেট থেকে লাইটারটা তুলে নিই, প্রমাণ রাখার জন্য যে ভূত বলে কিছু হয় না, সবই আপনাদের সাজানো। আপনি মনে করেছেন আমি ভয় পেয়ে চুপ করে আছি। এরপর ওয়াইনের কাছে গেলেন, আমি সবই দেখতে পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম। ওয়াইন ভয়ে সিটিয়ে গিয়েছিল। আমার খুব হিংসে হচ্ছিল। কত সুন্দর অভিজ্ঞতা হলো তোর। আমি বেচারা সব আগে থেকেই ধরতে পেরে কিছুই অনুভব করতে পারলাম না। ওই জন্য তোকে কিছু বলিনি, অন্তত তুই অনুভব করছিস। যাক সে কথা। তো মিস্টার, এই ধরনের রসিকতা করার উদ্দেশ্যটা কি? আপনি তাহলে সত্যিই সব ধরে নিয়েছেন? আমাদেরও ডিটেকটিভ হওয়ার ইচ্ছা ছিল, হতে পারিনি, তাই প্ল্যান করেছিলাম কোনো ডিটেকটিভকে ধরে একদিন ভয় দেখাবো। যেজন বলেছিল আপনি সব ধরে ফেলবেন, আমি বলেছিলাম আপনি ভয়েই রাতে বাড়ি থেকে পালাবেন, কিন্তু ওর কথাই ঠিক হলো। তবে আপনি চাইলে আমরা ভালো ফ্রেন্ড হতে পারি। শিওর। এমন অভিজ্ঞতা পেয়ে আমারও খুব ভালো লেগেছে। আমি অনেক মজা পেয়েছি। আমাদের এখন বাড়ি ফিরতে হবে। আজ তাহলে উঠি। আর হ্যাঁ, চায়ের জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। পার্পল প্যালেসে ফিরে দেখি মহাকাণ্ড। নামজুন ওপ্পা, জিনু ভাইয়া, ইয়ঙ্গি ওপ্পা, হবি ওপ্পা, জিমিন জেকে সবাই উপস্থিত। আমাকে জন্মদিনে সারপ্রাইজ দেবে বলে প্ল্যান করেছিল। বিও জানতো ব্যাপারটা, তবুও সে রাতে আমাকে বাড়িতে না ফিরিয়ে ওই ভুতুড়ে বাড়িতে নিয়ে গিয়েছিল। ওরে বদের হাড্ডি, ওকে কেউ এমনি এমনি বদের হাড্ডি বলে না। ওরা সবাই বলল, হঠাৎ করে ইম্পর্ট্যান্ট কেস চলে এসেছিল, তা কেসের ব্যাপারে বল শুনি। আমরা পুরো ঘটনা ওদের বললাম। গল্প শুনে ওরা সবাই একটু ভয় পেয়ে গেল। আর শেষে এটাও বললাম যে ওনারা দুই ভাই মিলে এই কাণ্ড করেছে কেবলমাত্র রসিকতার জন্য। রসিকতার কথা শুনে ওরা সবাই হাসিতে ফেটে পড়ল। আর হবি ওপ্পার কথা কি বলবো, উনি হাসতে হাসতে মেঝেতে পড়ে সেই যে গড়াগড়ি দিতে শুরু করেছিল, এখনো ওঠার নাম নেই। আর হবি ওপ্পার হাসি কখন থামবে আমি জানি না। এই কাহিনী এখানেই শেষ। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসবে, দয়া করে তোমরা অপেক্ষা করো। ওকে, বাই।